আলোচনা সভার সঞ্চালক হিসেবে আপনাদের সবাইকে জানাই অনুরণন অধ্যয়ন কেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই আলোচনার বিষয় হচ্ছে বিশ্ববিদ্যালয় ভাবনা ও সাম্প্রতিক অভিজ্ঞতা। এই আলোচনাটি আমাদের বিশ্ববিদ্যালয়ের জীবন, চ্যালেঞ্জ, পরিবর্তন এবং শিক্ষা জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভাবনার একটি দর্পণ হয়ে উঠবে বলে আমি মনে করছি। আজকে আমাদের অতিথি হিসেবে রয়েছে আমাদের বিভাগের আহ, শ্রদ্ধেয় শিক্ষক এস এম তমাল স্যার, প্রভাষক ইংরেজি বিভাগ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি মনে করি যে তার অভিজ্ঞতা ও বিশ্লেষণ আমাদের জন্য হয়ে উঠবে বাস্তব জীবনের দিশারি, এবং আমি স্যারকে অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য শুরু করার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমি তো ভেবেছিলাম যে এখানে অনেক লোকজন থাকবে। আই ওয়াজ বিট নার্ভাস যে কি হয় না হয়, কিন্তু নাও কমফোর্টেবল যে এখন অল্প মানুষজন। এটা একটা ভালো। তো আমাদের ইমরান সাহেব, তুমি আসো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, এখানে হাবিব স্যাররা কি আসবেন? স্যার তো আসার কথা ছিল, এখন message দিলাম। স্যার আমি তোমার কথা বুঝতে পারিনি, তুমি আমাকে একটু probably টেক্সট আগেই করতে জয়েন দিতে করে পারো? 5 মিনিট মেসেজ দিয়েছি, দেখি স্যার। ওকে, অল রাইট। জি স্যার, আমি তাহলে আমরা শুরু করতে পারি। দেখো, আজকে যেটা টাইটেল অফ আওয়ার ডিসকাশন সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভাবনা ও সাম্প্রতিক অভিজ্ঞতা। বিশ্ববিদ্যালয় ভাবনা ও সাম্প্রতিক অভিজ্ঞতা, এই টাইটেলে বলার আগে একটু বলা উচিত যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার জানা বোঝা বা তোমার হচ্ছে আইডিয়াজ যদি বলি, দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি। তো সেই সম্পর্কে জানা বোঝা খুব যে অনেক বড় তা না। এটা সীমিত বা এখনো ইট ইজ ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যে এখানে বিশেষজ্ঞ আলোচনা হবে ব্যাপারটা তা না। আই এম হিয়ার জাস্ট টু শেয়ার মাই থটস, জাস্ট টু শেয়ার মাই আন্ডারস্ট্যান্ডিংস। এবং এখানে আমি তিনটা পয়েন্টে যে কথাগুলো বলবো সেগুলো মূলত হাইপোথেটিক্যাল কথাবার্তা, কেমন হাইপোথেটিক্যাল। তো এখন যেটা আমরা শুরু করতে চাই যে আলোচনাটা বিশ্ববিদ্যালয়ের ভাবনা ও সাম্প্রতিক অভিজ্ঞতা, আলোচনাটা আমরা শুরু করতে চাই কার্ডিনাল নিউম্যানের দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি থেকে। তো কার্ডিনাল নিউম্যানের দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটি তোমরা যারা একটু সিনিয়র ক্লাস গুলোতে আসো তারা অলরেডি পড়েছো, বা যারা শেষ করেছো এখান থেকে ডিপার্টমেন্ট থেকে তারা অলরেডি পড়ে ফেলেছো। তো সেই জায়গায় কার্ডিনাল নিউম্যান যে এটা মূলত কি বলো, মূলত হচ্ছে যে একটা বিভিন্ন অনেকগুলো লেকচারের আর কি। ওকে। তো এটা হচ্ছে যে স্যার এসছেন মনে হচ্ছে। স্যার, আশা করি ভালো আছেন। আমি জয়েন করেছি, শুরু হোক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো কার্ডিনাল নিউম্যানের যে বিশ্ববিদ্যালয়ের ধারণা, উনি যেটা আইডিয়া অফ ইউনিভার্সিটি যেটা বলছেন, তো সেটা মূলত হচ্ছে যে বিভিন্ন লেকচারের আর কি একটা কম্পাইলেশন। তো সেখান থেকে আমরা যে বিশ্ববিদ্যালয়ের ধারণাটা পাই, নিউম্যানিয়ান আইডিয়া অফ ইউনিভার্সিটি, সেখানে বিশ্ববিদ্যালয়ের উনি প্রধানতম উদ্দেশ্য বলছেন যে টু প্রডিউস জেন্টলম্যান। হ্যাঁ, জেন্টলম্যান প্রডিউস করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কাজ। তো জেন্টলম্যান কিভাবে প্রডিউস করা হবে উনি বলছেন, বাই প্রমোটিং লিবারাল এডুকেশন। লিবারাল এডুকেশন প্রমোট করার মাধ্যমে জেন্টলম্যান তৈরি হবে। এবং এই জেন্টলম্যান তৈরি করা বা জেন্টলম্যানের আরো তিনি তিনি অনেকগুলো কোয়ালিটির কথা বলছেন, ডিস্টিংগুইশিং ফিচারের কথা বলছেন, যে জেন্টলম্যান আসলে কাদের বলা যাবে বা কি কি করলে জেন্টলম্যান হবেন। তো সেগুলো তো সবাই আমরা জানি টুকটাক মোটের উপর। তো মোটের উপর বলতে গেলে ব্যাপারটা হচ্ছে উনি যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে জেন্টলম্যানদের একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং থাকে, হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট থিংস, এবং দে ক্যান মেক রিজনস। তারা যুক্তি দিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, ইনসাফ বেইনসাফের মধ্যে তফাৎ করতে পারবে, সাদা বা কালোর মধ্যে তফাৎ করতে পারবে, সত্য বা মিথ্যার মধ্যে তফাৎ করতে পারবে। এট দ্য সেম টাইম উনি বলছেন যে তাদের একটা ফিলসফিক হ্যাবিট অফ মাইন্ড, মানে এই সামগ্রিক যে জিনিসগুলো সামগ্রিক, এগুলো সামগ্রিক একটা প্রকাশ হচ্ছে ফিলসফিক হ্যাবিট, হ্যাবিট অফ মাইন্ড। মানে ওই যে রেশনাল হওয়া, তারপরে হচ্ছে হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং থাকা,
বা সত্য মিথ্যা সাদা কালো প্রভেদ করতে পারা, এগুলোকে উনি বলছেন যে ফিলসফিক হ্যাবিট অফ মাইন্ড। এবং একই সাথে উনি রেডি রিজেকশন এবং রেডি অ্যাকসেপ্টেন্স বা এই যে ডগমা, সেগুলো থেকে বেরিয়ে এসে যে মানুষের ধারণা দিচ্ছেন সেইটা হচ্ছে জেন্টলম্যান। এবং আরেকটা ইম্পর্টেন্ট আইডিয়া উনি ওখানে দিচ্ছেন যে টেকনিক্যাল এডুকেশন এবং লিবারাল এডুকেশনের মধ্যে সম্পর্কটা কি হবে। তো সেই সম্পর্কের ক্ষেত্রে উনি যেটা বলার চেষ্টা করছেন বা বলছেন সেটা হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশন অর দ্য টেকনিক্যাল হ্যান্ডস উইল বি দ্য বাই প্রোডাক্টস অফ লিবারাল এডুকেশন। বা আমরা যদি প্রফেশনাল বিভিন্ন পেশাজীবীদের কথা বলি, তাই না, তো সেই বা বিভিন্ন ইঞ্জিনিয়ার্স অর ডক্টরস, মানে এই ধরনের জিনিসগুলো বা যারা আহ, সুনির্দিষ্ট পেশা বা পেশার মধ্যে থাকেন আর কি, তো সেই জায়গায় সেটাকে উনি বলছেন যে বাই প্রোডাক্ট অফ লিবারাল এডুকেশন। তো বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হচ্ছে যে লিবারাল এডুকেশন প্রমোট করার মাধ্যমে জেন্টলম্যান তৈরি করা, এবং এটা ভোকেশনাল এডুকেশনের চেয়ে আলাদা হবে, এবং ভোকেশনাল এডুকেশনের যে প্রোডাক্ট গুলো হবে সেগুলো হচ্ছে মূলত বাই প্রোডাক্ট। তো নিউম্যান নিয়ে আমাদের আর বেশি কিছু বলার নেই, তবে আরেকটু কথা বলতে হয় যে নিউম্যানের এই লিবারাল এডুকেশন প্রমোট করা বা জেন্টলম্যান তৈরি করার যে প্রজেক্ট, সেই প্রজেক্টে নিউম্যান আরেকটা জিনিস করতে চেয়েছেন। সেখানে উনি বলার চেষ্টা করেছেন যে ইউনিভার্সিটিজ শুড বি প্লেসেস অফ হেটেরোজেনিটি। হেটেরোজেনিটি কি? হেটেরোজেনিটি হচ্ছে মানে ভিন্ন মত, ভিন্ন পথ, আহ, মত ভিন্নতা, মানে এই যে আমাদের বহুত্ববাদিতা, সেই সব সেটা প্লেস হবে যে ইউনিভার্সিটি। যেমন এখানে ভিন্ন মতের চর্চা থাকবে, এখানে ভিন্ন পথের চর্চা থাকবে, এখানে ভিন্ন ভিন্ন কালচার, ভিন্ন ভিন্ন ভাষা সংস্কৃতি সবকিছুর একটা সংমিশ্রণ ঘটবে। এট দ্য সেম টাইম এই সব কিছুর সংমিশ্রণের মধ্য দিয়ে, সবকিছুর আদান প্রদানের মধ্য দিয়ে আমাদের একটা সংশ্লেষণ ঘটবে, এবং সেই সংশ্লেষণ, আদান প্রদান এবং সংশ্লেষণের মাধ্যমে আমরা আসলে আমাদের যে হোলিস্টিক ভিউ অফ দ্য ওয়ার্ল্ড সেটাকে ডেভেলপ করব। এবং এই যে ভিন্ন মত, হ্যাঁ, বা দ্বিমত করার যে সুবিধা, মানে সক্ষমতা, সেটা অর্জন করতে হবে কিভাবে, সেটা হচ্ছে বাই কোশ্চেনিং দ্য স্ট্যাটাস কো, তাই তো? তো স্ট্যাটাস কোকে কোশ্চেন করার প্রক্রিয়া, সেটা মানে প্র্যাকটিস, এবং সেটার মধ্য দিয়ে দ্বিমত করা, এবং সেটার মধ্য দিয়ে নতুন একটা সিনথেসিসে যাওয়া। তো সেই প্রক্রিয়াগুলো আর কি নিউম্যান ওখানে প্রপোজ করছেন। এখন আমার কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভাবনা ও সাম্প্রতিক অভিজ্ঞতা, যেটা আমাদের টাইটেল আজকে, তো এখান থেকে নিউম্যানের এই আইডিয়া থেকে, ইউনিভার্সিটির যে আইডিয়া, সেখান থেকে শুরু করে যদি আমরা একটু বেরিয়ে আসতে চাই, তো বেরিয়ে আসার জন্য আমি একটা ট্রানজিশনাল পয়েন্ট ঠিক করেছি। সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ আওয়ার ইউনিভার্সিটিজ নাওয়াডেজ। আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি পরিস্থিতিতে আছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি হেটারোজেনিটিকে প্রমোট করছে কিনা, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কি লিবারাল এডুকেশনকে প্রমোট করছে কিনা, আমাদের ইউনিভার্সিটি গুলো কি বিভিন্ন ভাষা বিভিন্ন ভাষা, বিভিন্ন এথনিসিটি এবং বিভিন্ন সংস্কৃতির এই সবগুলোর মধ্যে সংশ্লেষণ ঘটানোর অনুঘটক হিসেবে কাজ করতে পারছে কিনা, সেই প্রশ্নগুলো আমরা এখানে রাখছি। এবং আমরা প্রত্যেকেই হয়তো কম বেশি অবগত যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে প্রকৃত প্রস্তাবেই মানে খুবই বাজে ধরনের ব্যর্থতার। স্যার কিছু বলবেন স্যার? ওকে। প্লিজ প্লিজ ক্যারি অন। ওকে। তো বিশ্ববিদ্যালয়গুলো মূলত এই প্রত্যেকটা পয়েন্টেই তাদের চরম ব্যর্থতার একটা পরিচয় দিচ্ছে। সে ভিন্ন মতকে ধারণ করতে পারে না, সে ভিন্ন সাংস্কৃতিক এবং নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিন্ন ভাষার মানুষদেরকে অ্যাকোমোডেট করতে পারে না। সে আরেকটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটি গুলো তাদের অটোনমি বা এটাকে কি বলে, স্বায়ত্তশাসন, সেই সেই জিনিসটা হারাচ্ছে। ফলত যেটা ঘটছে যে ডিসেন্ট করা, ভিন্নমত করা বা প্রশ্ন করার যে সক্ষমতা, সেগুলো আমরা হারাচ্ছি। ফলত এটা যেটা হচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো আসলে ওই 12 বছরের যে আমাদের শিক্ষা জীবন বিশ্ববিদ্যালয়ে আসার আগে, সেইটার একটা কন্টিনিউয়েশন হয়ে যাচ্ছে। আদতে যেটা গবেষণাধর্মী প্রশ্ন ও প্রশ্নমূলক, যেটা ভিন্ন মত চর্চা করার কেন্দ্র হওয়ার কথা ছিল, সেগুলো আসলে প্যাসিভ রিসেপশনের জায়গা হয়ে যাচ্ছে। প্যাসিভ কনজিউম করা, মানে প্যাসিভলি কনজিউম করার একটা ব্যাপার ঘটে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের যে মূল আইডিয়াটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে।
এর ফলে যেটা ঘটছে সেটা হচ্ছে আমরা চাকরির বাজারে মানে উই আর মেশিনস অফ সাপ্লাইং প্রোডাক্টস ইন দ্য জব মার্কেট। তো জব মার্কেটে কি মানুষ সাপ্লাই করা যাবে না বা প্রোডাক্ট সাপ্লাই করা যাবে না? আমার কথা হচ্ছে জব মার্কেটে সাপ্লাই করা যাবে না ব্যাপারটা তা না, কিন্তু জব মার্কেটে সাপ্লাই করতে হবে সেটা আমাদের উদ্দেশ্য হওয়া ঠিক না বা উচিত না। তো দেখ, এইখানে আমরা আসলে আমি বলছিলাম যে আমার কিছু হাইপোথেটিক্যাল কথাবার্তা থাকবে, তো আমি সেই সময় নষ্ট না করে সেই দিকে যাই। আমি বেসিক্যালি তিনটা প্রশ্ন নিয়ে আলাপ করতে চাই। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং বাজারের সম্পর্ক, বিশ্ববিদ্যালয় এবং বাজারের সম্পর্ক এক। দুই নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের সম্পর্ক, এবং তিন নাম্বার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দায়িত্ব কি হবে। এই তিনটা ব্যাপার, এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলাপ করতে চাই। তো প্রথমটা বলছিলাম বিশ্ববিদ্যালয় এবং বাজারের সম্পর্ক। বাজার বলতে আমরা আসলে কি বোঝাচ্ছি? বাজার বলতে প্রচলিত অর্থে বাজার যে অর্থে ব্যবহৃত হয় আমরা সেই অর্থে বোঝাচ্ছি, বিশেষত চাকরির বাজার, বা হচ্ছে যে মানে আমরা যে ইয়াং গ্রাজুয়েটদের বের করছি, যারা কিনা তাদের স্নাতকোত্তর সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছে, তারা আসলে কিভাবে তাদের জীবন ধারণ করবে, মানে তাদের জীবিকা নির্বাহ করবে, সেই প্রশ্নটা। তো বিশ্ববিদ্যালয় এবং বাজারের সম্পর্কটা কেমন হবে? তো বাজার এখন কি চাই? বাজার তো চাই হচ্ছে প্যাসিভ কনজিউমার্স, এবং শুধুমাত্র প্যাসিভ কনজিউমার না, পিপল, মানে বাজার এমন মানুষজন চাই যারা কিনা কোশ্চেন করবে না, শুধুমাত্র সার্ভ করবে। তো এই কোশ্চেন করবে না এবং সার্ভ করবে, এবং এই প্যাসিভ কনজিউমার বিশ্ববিদ্যালয়কে আসলে এগুলো তৈরি করে কিনা, বা বিশ্ববিদ্যালয়ের আদর্শ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের এই ধরনের এটাকে কি বলে মানব সম্পদ প্রডিউস করার কথা কিনা। তা আদর্শ অবস্থায় আমরা নিশ্চয় জানি যে না, এই ধরনের মানুষ তৈরি করার কথা বিশ্ববিদ্যালয়ে না। মানে যারা কিনা প্যাসিভলি কনজিউম করবে, যারা কিনা প্যাসিভলি সার্ভ করবে, সেই ধরনের মানুষ বা মানব সম্পদ, হিউম্যান রিসোর্স তৈরি করা বিশ্ববিদ্যালয়ের কাজ না। তাহলে বিশ্ববিদ্যালয়ের কাজ কি? বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে সেই ধরনের মানব সম্পদ তৈরি করা যারা কিনা প্রশ্ন করতে পারে। তো সেই ধরনের মানব সম্পদ তৈরি করা যারা কিনা মানে স্বয়ংসম্পূর্ণ ভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, রাদার দ্যান প্যাসিভলি সার্ভিং। আচ্ছা, তো এখন তাহলে বাজার এবং বিশ্ববিদ্যালয়ের যে সম্পর্ক আমরা দেখছি যে এটা একটা দ্বান্দ্বিক সম্পর্কে দাঁড়িয়ে আছে, এবং এই দ্বান্দ্বিক সম্পর্ক এটা এই সম্পর্কটাকে আমাদের একটা সমসিদ্ধ সম্পর্কের দিকে নিতে হবে। তো সমসিদ্ধ সম্পর্কের দিকে কিভাবে নিব? মানে সমসিদ্ধ মানে যাতে দুইজনের ইন্টারেস্টটাই স্যাটিসফাইড হয়, দুইজনের ইন্টারেস্টটাই সার্ভ হয়, মানে বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারেস্ট সেটা যেন সার্ভ হয়, আবার বাজারের যে ইন্টারেস্ট সেটা যেন সার্ভ হয়। তো এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হবে যদি মাত্র, যদি এবং যদি কেবলমাত্র বিশ্ববিদ্যালয়গুলো তার আদি চরিত্রে ফেরত যায়। তো আদি চরিত্রে ফেরত কিভাবে যাবে? আদি চরিত্রে ফেরত যাওয়া বলতে আমরা বোঝাচ্ছি বা আমি বোঝাচ্ছি সেটা হচ্ছে রিসার্চ বেসড ইউনিভার্সিটি যদি হয়ে ওঠে। তো রিসার্চ বেসড ইউনিভার্সিটি কিভাবে হয়ে উঠবে এবং সেটা বাজারে আসলে কিভাবে প্রভাব ফেলবে, বা ওই যে সমসিদ্ধ সম্পর্কের কথা বলছিলাম সেটা কিভাবে আর কি হবে? যদি আমরা রিসার্চ বেসড ইউনিভার্সিটি গড়ে তুলতে পারি, যেখানে রিসার্চকে প্রায়োরিটাইজ করা হবে, এনকারেজ করা হবে, এবং সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে ফর বোথ দ্য ফ্যাকাল্টিজ এন্ড দ্য স্টুডেন্টস, তাহলে যেটা ঘটবে সেটা আমরা পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোতে যেগুলো দেখতে পাই সেটা ঘটবে, যে ওখান থেকে সিলিকন ভ্যালির মতো ইয়ে তৈরি হচ্ছে, বা ওপেন এআই এর মতো কোম্পানি তৈরি হচ্ছে, বা এই যে এআই রিলেটেড যা 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 কিছু হচ্ছে, বা বা মিলিটারির বিভিন্ন আহ, যে ইন্ডাস্ট্রি আছে সেই ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করার মতো ক্যাপাবিলিটি তৈরি হবে। তখন গেলে যেটা দেখা যাবে যে সেই ক্ষেত্রে বাজারের সাথে ইউনিভার্সিটির যে দ্বান্দ্বিক সম্পর্ক আছে সেটা একটা সমসিদ্ধ সম্পর্কে পরিণত হবে, যদিও ব্যাপারটা খুব একটা সহজ না। এবং আহ নিচের দিকে যারা কাজ করবে আসলে, মানে সবাই তো আর রিসার্চ করবে না, বা সবাই তো আসলে গবেষণার মধ্যে কন্ট্রিবিউট করার মতো সক্ষমতা রাখবে না। তো তাহলে বাকিদের কি হবে? বাকিদের নিউম্যান যে কথা বলছিলেন যে টেকনিক্যাল হ্যান্ড, বাই প্রোডাক্ট হিসেবে তারা টেকনিক্যাল হ্যান্ড হয়ে বেরিয়ে যাবে। আমিও সেই প্রস্তাবে সমর্থন জানিয়ে বলতে চাই যে বাকিরা আসলে টেকনিক্যাল হ্যান্ড হিসেবে রিসার্চারদের, গবেষকদের সাপোর্টিং সাপোর্টিং হ্যান্ড হিসেবে থেকে যাবে। আচ্ছা, এটা একটা প্রশ্ন গেল। আর একটা প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের সম্পর্ক। বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের সম্পর্ক এটা খুবই সিগনিফিক্যান্ট এবং আমাদের এই বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই জরুরি একটা প্রশ্ন। বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের সম্পর্ক কি হবে আমাদের কনটেক্সটে, আমাদের দেশের কনটেক্সটে এটা খুবই
মানে এটা ঐতিহাসিক ভাবে এই সম্পর্কটা ডিফাইন্ড হয়ে আছে। যদি আমরা 1971 মহান মুক্তিযুদ্ধের কথা চিন্তা করি, বা তার পূর্ববর্তী বছরগুলো 69, বা তারও আগে 66, 6 দফা থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এটা খুব দিনের আলোর মতো পরিষ্কার যে বিশ্ববিদ্যালয় একটা জাতিকে পথ দেখিয়েছে। তেমনি ভাবে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম, তারপরে আসলে বিশ্ববিদ্যালয়গুলোর কি হলো, 73-এর অধ্যাদেশ হলো, তারপরে আসলে কি হলো, তারপরে বিশ্ববিদ্যালয়গুলো কেন রাষ্ট্রকে পথ দেখাতে ভুলে গেল, বা আসলে কি ঘটলো যে আহ, মানে আজকাল তো দেখা যায় যে বিশ্ববিদ্যালয় আর রাষ্ট্রকে পথ দেখাতে পারছে না, রাষ্ট্র বিশ্ববিদ্যালয়কে পথ দেখায়, নানান ধরনের প্রেসক্রিপশন দেয়। সরকার, রাষ্ট্র না বলে সরকার যদি বলি, সরকার বিশ্ববিদ্যালয়কে প্রেসক্রিপশন দেয়, এবং সরকারের এটা ইচ্ছা অনিচ্ছার উপরে আমরা তো নির্ভরশীল যে বাজেট তারা দিবে কিনা। রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটিতে এটা নিয়ে কথা হচ্ছে অনেক, নানান ধরনের। তো সরি, বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের যে সম্পর্ক, সেটা হচ্ছে স্বাধীন দেশে যেটা হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রকে বা সরকারকে, যদিও আমি এটা জেনেই বলছি যে রাষ্ট্র এবং সরকার দুটো ভিন্ন এন্টিটি, আমি বোথ দ্য এন্টিটিকে মিন করছি, রাষ্ট্র এবং সরকার দুটো এন্টিটিকে পথ দেখানোর কথা ছিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক থাকবেন, যারা শিক্ষক থাকবেন, যারা প্রফেশনালস থাকবেন, তাদের বুদ্ধি, পরামর্শ এবং গবেষণালব্ধ যে জ্ঞান, সেইটার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার পরিচালিত হওয়ার কথা ছিল। বা রাষ্ট্র এবং সরকারের কোনো জরুরি প্রয়োজনে, জরুরি পরিস্থিতিতে কি সমাধান জাতির জন্য কল্যাণকর, রাষ্ট্রের জন্য কল্যাণকর, সরকারের জন্য কল্যাণকর, সেই প্রেসক্রিপশন বিশ্ববিদ্যালয় থেকে আসার কথা ছিল। কিন্তু ঘটনা ঘটছে উল্টো। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে ফাংশন করবে, বিশ্ববিদ্যালয়গুলো কতটুকু যাবে, কতটুকু যাবে না, কতটুকু কি হবে কি হবে না, বা মানে এটা এত নগ্ন পর্যায়ে গেছে, এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে সেটা আমাদের আসলে বলতে অনেক সময় বাধে যে এই ঘটনাগুলো ঘটছে বিশ্ববিদ্যালয়ে। তো সেই জায়গা থেকে আহ, আমরা আসলে পথ হারিয়েছি যে বিশ্ববিদ্যালয় পথ দেখাতে পারছে না। তো বিশ্ববিদ্যালয় পথ দেখাতে পারছে না কেন? তো পথ দেখাতে না পারার তো অনেক কারণ আছে। তার মধ্যে এই মানে যে রাজনৈতিক কারণগুলো, সেগুলো হচ্ছে সবচেয়ে জরুরি। বিশ্ববিদ্যালয়কে রাজনীতিকরণ করা হয়েছে, মানে তার জ্ঞানতাত্ত্বিক ভিত্তিকে নষ্ট করে তার মানে প্রচন্ড রকমের প্রশাসনে, একাডেমিক, মানে সব জায়গায়, সব জায়গাগুলোতে রাজনীতিকরণ করা হয়েছে। এবং ফলত বিশ্ববিদ্যালয়ে সময়ে অসময়ে যারা বিভিন্ন ভাবে বিভিন্ন পজিশনে আছেন, তারা তাদের জ্ঞানতাত্ত্বিক জায়গাটা ছেড়ে দিয়ে, তাদের বুদ্ধিবৃত্তিক জায়গাটা ছেড়ে দিয়ে, তাদের দেশ, জাতি এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই জায়গাটা ছেড়ে দিয়ে তারা মূলত লেজুর বৃত্তি ভিত্তিক তাদের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থাকেন। ফলে যেটা ঘটে, নতুন জ্ঞান, মানে বিশ্ববিদ্যালয়ের তো মূল আইডিয়াটা ছিল কি, বিশ্ববিদ্যালয়ের মূল কাজ ছিল জ্ঞান সৃষ্টি, জ্ঞান বিতরণ এবং জ্ঞানের চর্চা, তাই তো? জ্ঞানের চর্চার মাধ্যমে জ্ঞান সৃষ্টি এবং সেই জ্ঞান বিতরণ। এই তো এই যে লেজুর বৃত্তি এবং এই ধরনের, মানে যেটাকে একাডেমিক ক্লার্ক, মানে আমি এখানে আমার এক শিক্ষককে কোট করছি, প্রফেসর মাসুদ আক্তার, উনি বলেন যে একাডেমিক ক্লার্ক এরা মাঝে মধ্যে ক্লাস ক্লাস নেয়, আর হচ্ছে পরীক্ষার খাতা টাতা দেখে, নাম্বার টাম্বার দেয়, আর এর বাইরে দে আর ফুল টাইম ক্লার্কস, মানে হচ্ছে করণিক আর কি। এর বাইরে এরা আর কোনো কাজ করে না, ওই নানান ধরনের নানান কিছু করে বেড়ায়। তো মানে মূল কথা হচ্ছে যে এরা গবেষণার সাথে সম্পর্কিত না, সংযুক্ত না। তো ফলে যেটা ঘটে, যে বিশ্ববিদ্যালয়ের জ্ঞানতাত্ত্বিক জায়গার যে মূল ব্যাপারটা, যে জ্ঞানের সৃষ্টি, তো সেই জায়গাটা বাধাগ্রস্ত হয়। এবং যখন জ্ঞানের সৃষ্টি হয় না, বা সৃষ্টি প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, তখন তো আমরা আসলে নতুন পথের দিশা পাবো না, সেটা খুবই স্বাভাবিক। এবং সেই ঘটনাটাই আমাদের ঘটেছে, এবং সেটা শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে তা না, সারা বাংলাদেশ ব্যাপী যত বিশ্ববিদ্যালয় ছিল, যত বিশ্ববিদ্যালয় আছে, এবং এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে যত বিশ্ববিদ্যালয় হবে, এটা একটু নৈরাশ্যবাদী কথা হচ্ছে, যত বিশ্ববিদ্যালয় হবে সেখানেও হয়তো এই পরিস্থিতি তৈরি হবে যে জ্ঞানতাত্ত্বিক মূল ভিত্তির জায়গাটা সেটা নড়বড়ে হয়ে থাকে। এবং ফলে যেটা ঘটবে সেটা হবে যে ইউনিভার্সিটিজ উইল বি প্যাসিভ রিসেপ্টরস, উইল বি প্যাসিভ সার্ভার্স অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য স্টেট। এবং যেটা আমাদেরকে আসলে মানে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুর দিকে নিয়ে গেছে, একদম ডেথ বেডে আমরা আছি।
তো এখন তাহলে বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রের যে সম্পর্ক নিয়ে কথা বলছিলাম, যে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল যে রাষ্ট্রকে বা জাতিকে বা সরকারকে পথ দেখানো, সেই জায়গা আমরা হারিয়েছি। তো এটাকে রিটেইন করতে হবে কিভাবে? রিটেইন করার একটাই জায়গা, সেটা হচ্ছে রিসার্চ বেসড একটা কালচার তৈরি করা, গবেষণা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক একটা কালচার তৈরি করা। যদি আমরা সেই পথে চলতে পারি, সেই চর্চা অব্যাহত রাখতে পারি, তাহলে হয়তো আমাদের সুদিন ফিরবে। আচ্ছা, থার্ড কোশ্চেন যেটা ছিল আমার, সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দায়িত্ব। নিউম্যান তার দ্য আইডিয়া অফ ইউনিভার্সিটিতে সাংস্কৃতিক দায়িত্ব নিয়ে খুব একটা কথা বলেননি উনি, যদিও ওনার ওই যে জেন্টলম্যানের কনসেপ্ট, সেটার মধ্যে সাংস্কৃতিক দায়িত্ব মানে ওটাকে আহ ওর মধ্যে ইনক্লুডেড ধরা যায়। কিন্তু আমরা যদি খুব স্পষ্ট করে বলতে চাই বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দায়িত্ব কি হবে, এখন সাংস্কৃতিক দায়িত্ব বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? সাংস্কৃতিক দায়িত্ব হচ্ছে যে আহ বিশ্ববিদ্যালয় তার জাতির জন্য আসলে কি করবে, তার জাতির আপলিফমেন্টের জন্য, ডেভেলপমেন্টের জন্য, অগ্রায়নের জন্য, অগ্রগতির জন্য আসলে কি করবে। তো বিশ্ববিদ্যালয়ে তো ওই যে আমরা বলছিলাম যে নানান দায়িত্ব আছে, তো নানান দায়িত্বের মধ্যে এটা একটা অন্যতম দায়িত্ব যে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দায়বদ্ধতা টু দ্য পিপল, মানে মানুষের কাছে, জনগণের কাছে একটা সাংস্কৃতিক দায়বদ্ধতা আছে। এবং আমাদের মতো দেশে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা বা শিক্ষা গবেষণা সবকিছু বলা যায় যে এই বাজেটটা আসে সাধারণ মানুষের করের পয়সায়, ট্যাক্সের পয়সায়। তো সেক্ষেত্রে সেই মানে এটা আমরা হিসাবে ধরি আর নাই ধরি, বা আমরা অটোনমি ক্লেম করি, তো সেখান থেকে হলেও বিশ্ববিদ্যালয়ের একটা সাংস্কৃতিক দায়বদ্ধতা আছে সাধারণ মানুষের প্রতি, জনগণের প্রতি। তো সেই সাংস্কৃতিক দায়বদ্ধতাটা আসলে কি? মানে এখানে আমি মূলত যেটা বলতে চাই সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং তৎসংশ্লিষ্ট এলাকার সমাজের সাথে বিশ্ববিদ্যালয়ের আসলে কেমন সম্পর্ক হবে। বিশ্ববিদ্যালয়ের যেমন দায়িত্ব রয়েছে যে বৈশ্বিক ইস্যুগুলোতে বা সার্বজনীন ইস্যুগুলোতে রেসপন্ড করার, ঠিক তেমনি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রয়েছে লোকাল ইস্যুগুলোতে, স্থানীয় ইস্যুগুলোতেও রেসপন্ড করা। স্থানীয় ইস্যু বলতে আসলে কি বোঝাচ্ছি বা কি আমরা মিন করতে চাই? স্থানীয় ইস্যু বলতে আমাদের, ওকে, আমরা যদি আলোচনা থেকে একটু সাইডে যাই, একটু সরে যাই, তাহলে হচ্ছে যেটা নিয়ে আসা যায় সেটা হচ্ছে প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে বা কম বেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আর কি, দেখা যায় যে স্থানীয়দের সাথে বিশ্ববিদ্যালয় যারা অংশীজন বিশ্ববিদ্যালয়ের, বিশেষত শিক্ষার্থীদের একটা টেনশন থাকে। মানে একটা অস্থিরতা, একটা চাপা, একটা ব্যাপার স্যাপার, এবং সেটা মাঝে মধ্যে প্রকাশিত হয় দফায় দফায়, কোথাও ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে, মারামারি হচ্ছে, আগুন টাগুন লেগে যাচ্ছে, এই ধরনের, বা পুলিশ আসছে, নানান ধরনের কিছু ঘটে যাচ্ছে। তো বিশ্ববিদ্যালয়ের সাথে তার সারাউন্ডিংস এ এই ধরনের টেনশনটা কেন, কিভাবে গড়ে ওঠে? বিশ্ববিদ্যালয়ের গড়ে ওঠা, এটার মানে গড়ে ওঠার একটা বেসিক কারণ হচ্ছে সুপেরিয়রিটি কমপ্লেক্স। মানে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে যাই আসি, আমরা তো মনে করি যে আমরা অনেক বড় শিক্ষিত মানুষ, অনেক কিছু জানি টানি। আবার একইভাবে ওদিক থেকে অপর প্রান্তে যারা থাকে তারাও মনে করে যে এটা তো আমাদের এলাকা, ওরা বাইরে থেকে এসছে টেসছে, নানান কিছু এগুলো ঘটে। কিন্তু ব্যাপারটা আসলে তা হওয়ার কথা ছিল না। বিশ্ববিদ্যালয়ের কথা ছিল যে সাংস্কৃতিক নেতৃত্ব বিশ্ববিদ্যালয় দিবে। তো কিভাবে দিবে? বিশ্ববিদ্যালয় একটা সত্তা হিসেবে কাজ করবে, যেটা কিনা সাংস্কৃতিক অগ্রগতির ক্ষেত্রে একটা পজিটিভ এজেন্ট হিসেবে কাজ করবে, পজিটিভ চেঞ্জের একটা এজেন্ট হিসেবে কাজ করবে। তো এখানে নানান ধরনের সাংস্কৃতিক চর্চা হবে, কালচারাল ফেস্ট হবে, ফোক ফেস্ট হবে, মিউজিক ফেস্ট হবে, নানান কিছু হবে। এবং একই সাথে বিভিন্ন স্টাডি সার্কেল হবে, বিভিন্ন ধরনের ক্লাব এখানে ফাংশনিং থাকবে। এরা দেখা গেল যে সাক্ষরতার জন্য কাজ করবে, এরা স্থানীয় মানুষের স্বাস্থ্য সেবার জন্য কাজ করবে। ফলে এইসব কাজ করার ফলে যেটা ঘটতো সেটা হলো যে বিশ্ববিদ্যালয় এবং তার সংশ্লিষ্ট এরিয়া, বিশ্ববিদ্যালয় বলতে আমি মূলত শিক্ষার্থীদের বোঝাচ্ছি, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে অঞ্চল বা আশেপাশের যে অঞ্চল, এই অঞ্চলের মানুষের সাথে তাদের একটা আস্থার সম্পর্ক গড়ে উঠতো, যেটা কিনা খুবই অনুপস্থিত। এই আস্থা জিনিসটা আসলে আমাদের বাংলাদেশের সকল সামাজিক সম্পর্ক থেকে অনুপস্থিত হয়ে যাচ্ছে। মানে আমি একজন রিক্সাওয়ালাকে বিশ্বাস করতে পারি না যে ও আমাকে ঠকিয়ে দিবে, রিক্সাওয়ালাও আমাকে বিশ্বাস করতে পারে না যে আমি হয়তো কম ভাড়া দিব। আমি একজন দোকানদারকে বিশ্বাস করতে পারি না যে ও ওজনে কম দিয়ে দিবে।
আবার সেও আমাকে বিশ্বাস করতে পারে না যে আমি হয়তো 10 টাকা কম দিয়ে দিব। এই যে আস্থার ঘাটতি, সেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের মধ্যে নয়, মানে এটা সারা বাংলাদেশ ব্যাপী একটা মহামারীর মতো আকার ধারণ করেছে যে আমরা একজন আরেকজনের উপর আস্থাশীল না। একটা গ্রুপের মানুষ আর একটা গ্রুপের মানুষের উপর আস্থাশীল না। তো বিশ্ববিদ্যালয় এবং সংশ্লিষ্ট এরিয়ার বা সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের মধ্যে যে আস্থার সম্পর্ক, সেটা আসলে তৈরি হলো না কেন? ওই যে বলছিলাম যে সুপিরিয়রিটি কমপ্লেক্সের যে একটা ব্যাপার। তো সুপিরিয়রিটি কমপ্লেক্সের ব্যাপারটা আসলে তো এটা আহ, কিভাবে সরানো যায়, কিভাবে আমাদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলা যায়? তো আস্থার সম্পর্ক গড়ে তোলার প্রধান প্রধান শর্ত বা সহজ শর্ত হচ্ছে আমাদের যোগাযোগ বাড়াতে হবে। আমরা প্রায় প্রায় বলি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে কি, আইডি কার্ড দেখে ঢুকতে হবে, এটা সেটা। তো বিশ্ববিদ্যালয় তো ক্যান্টনমেন্ট না। বিশ্ববিদ্যালয় তো মানে এটা তো একটা পাবলিক ইউনিভার্সিটি, তাই না? তো মানুষ তো এখানে আসবে। তো হ্যাঁ, তো বলছে যে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমাদের এটা হচ্ছে সেটা হচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। তো নিরাপত্তা বিঘ্নিত হলে আপনাকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিরাপত্তা বিঘ্নিত বা চুরি হচ্ছে, তো আপনাকে সেটা আটকানোর জন্য ব্যবস্থা নিতে হবে খুব মানে লোকালাইজড একটা সিস্টেমে। এর মানে এই না যে আপনি মানে আমভাবে সবকিছু বন্ধ করে দিবেন, গণহারে কাউকে ঢুকতে দিবেন না, হ্যাঁ আইডি কার্ড ছাড়া ঢুকতে দিবেন না। না, সেটা করলে পরিস্থিতি হয়তো আপাতত ভালো হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এটা খুব একটা ভালো ফল নিয়ে আসবে না। যে আস্থার সংকট অলরেডি অস্তিত্বশীল, সে আস্থার সংকট আরো ঘনীভূত হবে এবং এটা যে কোনো সময়ে আহ, ফেটে যেতে পারে এবং সেটা মানে ভয়াবহ কোনো একটা দিকে রূপ নিতে পারে। তো আমরা আসলে তাহলে আস্থার সংকট এটা কাটিয়ে ওঠার জন্য আমরা যে পয়েন্ট আউট করেছি সেটা হচ্ছে যোগাযোগ বাড়াতে হবে, সম্পর্ক গড়ে তুলতে হবে এবং সেটা অর্থপূর্ণ সম্পর্ক হতে হবে। অর্থপূর্ণ সম্পর্ক মানে কি? মানে তাদের সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের ভূমিকা থাকতে হবে। তাদের দেখা গেল যে এই অঞ্চলে আমাদের সাক্ষরতার হার কম, তো আমরা তাদেরকে উইকেন্ডে একটা আহ, কিছু একটা করতে পারি, বা স্থানীয় ছেলে মেয়েদের বাচ্চাদের নিয়ে একটা তাদের অক্ষর জ্ঞানের একটা ব্যবস্থা করতে পারি। বা আহ, আমাদের বিভিন্ন ডিসিপ্লিন বিভিন্ন ডিসিপ্লিন তো এখানে ফাংশনাল আছে ইউনিভার্সিটিতে, তারা আসলে যে যেভাবে সম্ভব হয় সেটা একটা সমন্বয়ের মাধ্যমে আহ, পারস্পরিক যোগাযোগ যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে একটা আস্থার সম্পর্ক তৈরি করতে হবে। এবং এই ক্ষেত্রেও এই ক্ষেত্রেও লিডারের দায়িত্ব বা পথ দেখানোর দায়িত্ব, লিডার শব্দটা যদি আমরা না বলি, পথ দেখানো বা পথ নির্দেশের দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আরো যারা অংশীদার আছে তাদের। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র রাষ্ট্রকে পথ দেখাবে আমরা বলছিলাম, সেখানে সীমাবদ্ধ থাকলো না। বিশ্ববিদ্যালয় রাষ্ট্র অ্যাজ এ এন্টিটি, সেই এন্টিটির বাইরে এসে বৃহত্তর গণমানুষের একটা প্রতিষ্ঠান হয়ে উঠবে এবং সেটা হয়ে উঠতে হবে বিশ্ববিদ্যালয়কে যদি ফাংশনাল এন্টিটি হতে হয়। আদারওয়াইজ এটা হচ্ছে যে শুধুমাত্র ওই যে আমরা বলছি টারশিয়ারি এডুকেশন বা এইটা সেটা, ওগুলো হচ্ছে নামকা ওয়াস্তে হবে, আমরা ডিগ্রি বিতরণ করতে থাকবো এবং সেটা হচ্ছে আমাদের যারা এখান থেকে বেরিয়ে যাবে, হিউম্যান রিসোর্স আমরা বলছি মানব সম্পদ বেরিয়ে যাবে, দে উইল বি দ্য প্যাসিভ হোয়াট, মানে শুধুমাত্র তারা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, কোনো ধরনের চিন্তা শক্তি ছাড়া, কোনো ধরনের রিজনস ছাড়া, কোনো ধরনের আদান প্রদান ছাড়া, কোনো ধরনের যোগাযোগ বা অর্থপূর্ণ যোগাযোগ ছাড়া শুধুমাত্র তারা অর্ডার ক্যারি করার টুলে পরিণত হবে। এবং সেটা আসলে মানে বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই দুঃখজনক একটা এন্ড হবে। তো আমরা আমি আসলে আমার 3টা পয়েন্টের প্রায় শেষের দিকে, আমি একটু আলোচনাটা গুছিয়ে আনি। তো সেক্ষেত্রে যেটা বলতে চাই, তো সাংস্কৃতিক দায়িত্ব, বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দায়িত্ব কি হবে? তো বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে মানে লোকাল ইস্যুতে যেমন রেসপন্ড করতে হবে, তার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুতেও একইভাবে রেসপন্ড করতে হবে। মানে এটা কিন্তু খুব সহজ কথা না যে লোকাল ইস্যুতে রেসপন্ড করছি, ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইস্যুতে রেসপন্ড করছি। তার মানে যদি এই সব ইস্যুতে রেসপন্ড করতে হয়,
মানে অবশ্যই সেটা জ্ঞানতাত্ত্বিক রেসপন্স হতে হবে, তাই না? মানে আমরা তো বাহুবল নিয়ে রেসপন্স করব না, বা আমরা তো মানে পয়সা পাতি অর্থ এগুলো নিয়ে রেসপন্স করব না। আমরা আমাদের জ্ঞানতাত্ত্বিক রেসপন্স দিব, আমরা আমাদের জ্ঞানতাত্ত্বিক কন্ট্রিবিউশন ওখানে রাখবো। তো সেই জন্য বিশ্ববিদ্যালয়কে অভ্যন্তরীণ ভাবে খুবই ওয়েল নিটেড হতে হবে, খুবই ওয়েল ডেভেলপড হতে হবে। তো ওয়েল ডেভেলপড ওয়েল নিটেড আসলে কিভাবে হব আমরা? আবার ফিরে যেতে হবে সেই একই কথায়, সেটা হচ্ছে রিসার্চ বেসড ইউনিভার্সিটি গড়ে তুলতে। তো রিসার্চ বেসড ইউনিভার্সিটি যখন আমরা গড়ে তুলতে পারবো, তাহলে আমরা তখন প্রত্যেকটা সমস্যাকে ধরে ধরে সেটাকে অ্যাড্রেস করতে শিখবো, এবং সেই আহ, প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সামগ্রিক স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সব মিলে একটা সামগ্রিক আপলিফমেন্ট বা অগ্রায়ন বা অগ্রগতির একটা ক্ষেত্র তৈরি হবে। তো আজকের যে টাইটেল ছিল বিশ্ববিদ্যালয়ের ভাবনা এবং সাম্প্রতিক অভিজ্ঞতা, তো ভাবনার অংশটা আমি প্রথমে নিউম্যান থেকে ধার করেছি আর কি। আর সাম্প্রতিক অভিজ্ঞতা যেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো ডিসফাংশনাল হয়ে যাচ্ছে। তো সেই ডিসফাংশনাল ইউনিভার্সিটি গুলোকে যদি ফাংশনাল এন্টিটিতে পরিণত করতে হয়, তাহলে মূল কথা হচ্ছে যে ইউনিভার্সিটির যে বেসিক আইডিয়া, যে সে হেটারোজেনেটিক হবে, সে অ্যাকোমোডেটিভ হবে, সে ডিফারেন্সকে ইয়ে করবে, অ্যালাউ করবে, সে ভিন্ন মত, ভিন্ন পথ, ভিন্ন এথনিসিটি সবাইকে অ্যাকোমোডেট করবে, সেই এন্টিটিতে আসলে ফিরে যেতে হবে। আদারওয়াইজ বিশ্ববিদ্যালয়গুলো ওই আমাদের যে 12 বছর ব্যাপী যে শিক্ষা আছে, সেইটার কন্টিনিউয়েশন ছাড়া তার বেশি কিছু হবে না। কিন্তু এই বেশি কিছু হওয়াটা খুবই জরুরি। তো এই ছিল আমার মোটামুটি আলোচনার বিষয়। তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে চাই বা দেওয়ার চেষ্টা করতে চাই। আর তারপরে আসলে কারোর কোনো যোগ করার থাকলে আহ সেটা করতে চাই। এই আহ, বিশ্ববিদ্যালয়কে আমাদের নীরব হতে শেখায় না সরব হতে শেখায়? হুম। স্যার, আপনাকে ধন্যবাদ। এটা তো আহ, খুব মানে আপাত দৃষ্টিতে খুব সহজ প্রশ্ন বলে মনে হলেও খুব মানে এটা। সবাই একেবারে পিন ড্রপ সাইলেন্সের ভেতরে ঢুকে গেছে। এত সুন্দর একটা আলোচনা হলো। আমাদের হোস্ট দায়িত্ব ফিরিয়ে নিয়ে হোস্ট পরিচালনা করুক এবার। ওকে, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ এস এম তমাল স্যারকে তার সময়সূচি আলোচনা উপস্থাপন করার জন্য। প্রশ্নোত্তর পর্বে আমরা যাব, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত আছে হাবিবুর রহমান স্যার, যিনি আমাদের ইংরেজি বিভাগেরই একজন পথপ্রদর্শক এবং আমাদের অত্যন্ত প্রিয়। স্যারের কাছে আমি জানতে চাই যে আপনার এ বিষয়ে কোনো মতবাদ রয়েছে কিনা, এবং আপনার এ বিষয়ে ধারণা যদি আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ আজকের উপস্থাপককে। আহ, আমাদের এই ধরনের আলোচনার অন্যতম একটা জায়গায় কিন্তু বিশ্ববিদ্যালয়ের ধারণা এবং বিশ্ববিদ্যালয়ের যে দর্শন, মানে দর্শন কথাটা বললে আবার শিক্ষার্থীদের জন্য একটু কঠিন হয়ে যায়। মানে বিশ্ববিদ্যালয় আহ, বা যে কোনো কিছুকে আমরা খালি চোখে যেভাবে দেখি, আমি শিক্ষক বা আমি শিক্ষার্থী, এই খালি চোখে দেখার যে শারীরিক উপস্থিতি বা অবয়ব বা কাঠামো, উম, এর ভেতরে একটা অদেখা জায়গা আছে। আমি এই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক দিন ঢুকি, আবার প্রত্যেক দিন বের হই। এর ভেতরে অনেক কিছু ঘটে যায়, এবং প্রত্যেক দিন সেই জিনিসগুলো ঘটতে ঘটতে আমার মস্তিষ্কে কিংবা আমার আচরণে, আমার দেখার দৃষ্টিতে, আমার কথা বলায়
কিছু পরিবর্তন যুক্ত হয়। এই পরিবর্তনগুলো মিলে যে একটা বোধ বা প্রভাব আমার ভেতরে জন্মে, সেটা হলো দর্শন। তা আমি যখন বলি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ইংরেজি বিভাগের শিক্ষার্থী, আমার ভেতরে কিন্তু অনেক বড় একটা দর্শনকে সাথে নিয়ে আমি বলি যে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এই অনেক বড় বোধ মানে সেটা অহংকার বা গর্বের কিংবা কোনো ধরনের ইগোর বোধ না। কাউ কারো থেকে বিভেদ তৈরি করবার কিংবা কাউকে আমার সাথে তুলনায় নিয়ে তার তার থেকে শ্রেণীগত কিংবা অন্য অন্য জায়গায় প্রাণীবাচক বা শ্রেণীবাচক, মানে আমি প্রাণীবাচক এই জন্য বললাম যে মানুষের পাশাপাশি তো আরো অনেক প্রাণীও আছে। আমি আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি বলে আমি সবার থেকে আলাদা বা শ্রেষ্ঠ এই ধরনের বোধ তৈরি করে না। একটা বড় বোধ তৈরি করে এই অর্থে যে পৃথিবীর আহ, অন্য কোনো জায়গায় প্রত্যেক দিন মস্তিষ্ককে চিন্তা করার ক্ষমতা দেয় না, যেটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো করতে পারে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়। এবং বিশ্ববিদ্যালয় আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে যারা আসেন, বিশ্ববিদ্যালয়ে যদি আমি কনসেপ্ট হিসেবে ধরি অথবা প্রতিষ্ঠান হিসেবে ধরি, এর কেন্দ্র কিন্তু শিক্ষার্থীরা। কোনো বিভাগে যদি 10 জন শিক্ষক নাও থাকেন, শিক্ষার্থীরা শুধু যাওয়া আসা করলেই তাদের ভেতরে বিশ্ববিদ্যালয়ের দর্শন তৈরি হয়ে যায়। শিক্ষক ছাড়াও বিশ্ববিদ্যালয় তৈরি হতে পারে, কিন্তু শিক্ষার্থী ছাড়া হতে পারে না। না, আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি একটু ফানি ভাবে বলি, অনেক অনেক বিভাগে 1 জন 2 জন শিক্ষক, অথবা কোনো বিভাগে কোনো শিক্ষকই ছিল না এক সময়ে। আহ, যেমন ল, আইআর এইসব বিভাগে গিয়ে আমরা ক্লাস নিতাম, কোনো শিক্ষক ছিল না, কিন্তু সেই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের নিজস্বতা তৈরি হয়েছিল বা তৈরি হয়। তো আমরা ক্লাসে না ঢুকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে পারি, এবং ক্লাসের বাইরের যতটুকু জীবন আমাদের, সেই জীবনটাই কিন্তু সত্যিকারের বিশ্ববিদ্যালয়ের দর্শন, সেই জীবনটাতেই থাকে। শেক্সপিয়ার বা ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত প্রায় 160 ক্রেডিটের কোর্স বা প্রোগ্রাম কমপ্লিট করলেই আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে সত্যিকারের যে দর্শন, সেটা অর্জন করতে সক্ষম হই না। সেটা এক ধরনের অনুঘটক। তমাল স্যার বলেছিলেন যে অনুঘটক মানে আমার জীবন গঠনে অংশগ্রহণ করেও এক ধরনের গৌণ ভূমিকায় থেকে যায় এই কোর্সগুলো। কিন্তু কোর্সগুলোর বাইরের যে জায়গাটা আমাদেরকে তাড়িত করে, যার জন্যে আমি অন্যায্যতা দেখলে প্রতিবাদ করতে পারি, আমি আম, একতাবদ্ধ হতে পারি। এখন কথা হলো যে আমাদের প্রত্যেকটা জিনিসের কিন্তু পৃথিবীর ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক, এই যে যে আহ, চিরাচরিত যে বাইনারি বা ব্যবচ্ছেদের যে জায়গাগুলো বা ব্যবধানের যে জায়গাগুলো, এরকম জায়গাগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিচিতির ভেতরে বা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে দর্শন, সেই দর্শনের ভেতরে আছে, একতার মধ্যেও সেটা আছে। মানে একতাবদ্ধ হওয়াটা কিন্তু আমরা নানান ভাবে হই। আমরা বার্থডে কেক কাটার জন্য একতাবদ্ধ হই, আবার কোনো একজন দুষ্ট দুর্নীতিবাজ স- বিশ্ববিদ্যালয়ের প্রশাসককে তাড়ানোর জন্য আমরা কিন্তু একতাবদ্ধ হই। এখন এই একতাবদ্ধের জ্ঞানটা কিন্তু আমাদের ওই জেন্টেলম্যানের ভেতরে লেখা নেই, কিন্তু তারপরেও আমরা কেন একতাবদ্ধ হতে পারি?
এই যে এই কেনটার উত্তরটা কিন্তু আমাদের শ্রেণীকক্ষ কখনোই তৈরি করে না। এই আমাদের অনুরণন বা এই যে তমাল স্যার আজকে কথা বললেন, এই জায়গাগুলোর গুরুত্ব বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে সব সময় ছিল। এবং সেই সেই জায়গাটাই ঘুরে ফিরে আমাকে ওই দর্শনের জায়গায় যেতে হবে, যেটা কোনো বিভাগ কিংবা কোনো নির্দিষ্ট ডিসিপ্লিন স্পেসিফিক না। কারণ, আম, বাংলাদেশের অগ্রজ যে বিশ্ববিদ্যালয়গুলো, রাজশাহী, ঢাকা, চিটাগং, জাহাঙ্গীরনগর, এই প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের মানুষকে এই দর্শনের জায়গায় অভিভাবকত্ব তৈরি করেছে, গার্ডিয়ানশিপ বা লিডারশিপ তৈরি করার মতো একাধিক শিক্ষক তৈরি হয়েছিলেন। এবং সেই বলা বাহুল্য, সেই একাধিক শিক্ষকরা তো একারা তৈরি হতে পারেননি। শিক্ষার্থীদের স্বীকৃতি বা শিক্ষার্থীদের আহ, যদি কোনো একটা ভালো কথা শিক্ষার্থীদের মুখ থেকে বের হয়, বা কোনো শিক্ষকের ক্লাস করে বা কোনো একটা সিনেমা দেখে কারোর যদি চোখে জল ঝরে, তাহলে বুঝতে হবে যে যে মানুষটা দর্শক বা শ্রোতা বা শিক্ষার্থী, এই মানুষটার ভেতরে ভালো মূল্যবোধ আছে বলেই কিন্তু তার চোখ দিয়ে জল ঝরে, অথবা তার কণ্ঠ দিয়ে ক্রোধ, ক্ষোভ, বা তার হাত দিয়ে স্লোগানের ভাষা বের হয়। তো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশের আহ, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর দিকে আমরা যখন তাকাই, বিশেষ করে আমাদের স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পূর্ব যে সময়টা, সেই সময়টাই বাংলাদেশের পুরনো বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এবং সেগুলোতে পুরনো বলবো না, সেগুলোই বিশ্ববিদ্যালয় ছিল। আর তো সংখ্যায় এত বিশ্ববিদ্যালয় তখন ছিল না, চারটা বিশ্ববিদ্যালয়। 66 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তো 66 পুরো 70-এর দশক জুড়ে বাংলাদেশে চারটা বিশ্ববিদ্যালয় ছিল। এবং এইসব বিশ্ববিদ্যালয়ে মানুষ কিন্তু কোন বিভাগের কোন শিক্ষক, এইভাবে শিক্ষকদের খুঁজতেন না। বা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে তাদের আহ, সেই কমিউনিটিটা, সেই গোষ্ঠীটা অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে চিনতেন তাদের কাজের উপর ভর করে, বুদ্ধিবৃত্তিক কাজ, যেটার ডিসিপ্লিন স্পেসিফিক না। আমি আবারও বলছি, আম, আমরা ঘুরে ফিরে অনেক সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কথা বলি, বদরুদ্দিন ওমরের কথা বলি, হাসান আজিজুল হক স্যারের কথা বলি। একটা মজার গল্প বলি, প্রাসঙ্গিক হবে। হাসান আজিজুল হক স্যার, উনি উনি দর্শন বিভাগের শিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তো ওনার অধিকাংশ চিঠি, এটা সেটা, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার দাওয়াত, এগুলো আসতো বাংলা বিভাগে। তো উনি, তুমি দেখো, তোমরা দেখো, এ- এরপরে আহ, আমাদের কালচারাল ইন্ডাস্ট্রিতে বড় বড় যে নামগুলো তুমি দেখবে, আমরা দেখব, এই মানুষগুলো সবাই প্রায় বুয়েট থেকে আসা। তো এই যে যে আমাদের পড়াশোনার জগৎ বা পড়াশোনার মেজর একটা, কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিক অবদানের জায়গাটা আলাদা, সেটা আমাদের কিন্তু বোঝাটা জরুরি। তো আমি বলছিলাম যে সর্বব্যাপী একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে। আমি কিভাবে দর্শনগতভাবে বড় হচ্ছি, আমি ইঞ্জিনিয়ারিং এ পড়েও এই দর্শনের জায়গায় কিন্তু ইংরেজি বিভাগ কিংবা বাংলা বিভাগ বা দর্শন বিভাগে পড়া শিক্ষার্থীর মতো একই ধরনের অঙ্গীকার আমারও থাকতে পারে, তাই না? এই অঙ্গীকার বোঝার জায়গায় প্রাথমিক নেতৃত্বটা তৈরি হয় কিন্তু শিক্ষকদের হাত ধরে, এবং সেই নেতৃত্বটাকে টেনে বড় করার দায়িত্ব শিক্ষার্থীদের। কাজী মশিউর রহমান মারা গেছেন, আমরা এখনো অনুরণনটা করছি, তাই না? তো
এই যে নেতৃত্ব, এই নেতৃত্বের মানে কিন্তু এই না যে কেউ একজন মডারেট করবে, কেউ একজন উপস্থাপনা করবেন, কেউ একজন আলোচনা করবেন, সেটা না। বরং বিনিময়, এই দর্শনের বিনিময়টা কিন্তু ওই ক্লাসরুমে তৈরি হয় না কখনোই, অথবা শেক্সপিয়ার বা মার্লো পড়ে, অথবা আহ, রবার্ট ফ্রস্ট পড়ে সেই নেতৃত্বের জায়গাটা তৈরি হয় না। একটা অনুঘটক হতে পারে রবার্ট ফ্রস্ট বা শেক্সপিয়ারের কবিতা বা সনেট বা নাটক, কিন্তু পুরো জীবনে আমি কতটুকু ভালো, আমার আম, আমার ভালোত্ব কি শুধুমাত্র আমার সিজিপি এর মধ্যেই থাকবে, বা আমার সামাজিক অবস্থান, আমার ওই জেন্টেলম্যান হওয়াটা বা লিবারাল এডুকেশনে শিক্ষিত হওয়াটা কি, লিবারাল এডুকেশনটাই আমি ওই দর্শনের কথাই বলছি। তো আমার লিবারাল এডুকেশনটা কি শুধুমাত্র আমার সামাজিক অবস্থান, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি ইংরেজি বিভাগের শিক্ষার্থী, বা আমি ফার্স্ট, আমি সেকেন্ড, আমি গবেষণা করছি, আমি কনফারেন্সে যাচ্ছি, এইটুকুই? সেটা না কিন্তু। বরং আমি মানুষ, আমি এই পৃথিবীর একটা ক্ষুদ্রতম সৃষ্টির সামান্য, সেই ক্ষুদ্রতম সৃষ্টির ভেতরেও সামান্যতম কিছু, কিংবা কেউ একজন। আমার একটা নির্দিষ্ট আয়ুষ্কাল থাকবে। এই নির্দিষ্ট আয়ুষ্কালে আমি ওই ব্যবধানের যে জায়গাগুলো, ভালো মন্দ, ইতিবাচক নেতিবাচক, সততা অসততা, এই জায়গাগুলো আমি নানানভাবে প্রশ্ন করব, অ্যাজ ইট ইজ যেভাবে আছে। সেটা আমাদের বয়স বাড়ার সাথে সাথে, আমার দর্শনগত পরিবর্তনের সাথে সাথে সেগুলোকে আমি নানানভাবে প্রশ্ন করব। এবং আমার যখন মনে হবে আমার সামগ্রিক বিচারে এই বোধ বা এই চিন্তা বা এই কাজটা অন্যের জন্য ক্ষতিকর, আমি প্রথম প্রথম দর্শনেই সেটাকে অস্বীকার করব নিজের কাজের মাধ্যমে। তারপরে আমি প্রতিহত করার চেষ্টা করব অন্যকে সঙ্গে নিয়ে। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এই যে প্রতিহত করা এবং সংযত করার কাজটি কিন্তু বাংলাদেশের সেই মূল যে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম, 1952 ভাষা আন্দোলন, সেই সময় থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এই 24 পর্যন্ত করে আসতে পেরেছে। আমাদের গবেষণার জায়গায় কিংবা অন্যান্য জায়গায় নানান ধরনের রাজনৈতিক প্রভাব, এটা নিয়ে নেতিবাচক গল্পের কিংবা বাস্তবতার কোনো সীমা নেই। কিন্তু একই সাথে আমাদের দর্শনগত যে অবদান বিশ্ববিদ্যালয়ের, সেটাও কিন্তু পৃথিবীর অন্যান্য জায়গার থেকে সামাজিক অবস্থানে বা সামাজিক জায়গায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর অবদান অনেক বেশি। রাতারাতি কিন্তু গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হয়ে ওঠাটা বাংলাদেশের কনটেক্সটে সম্ভব না। বাংলাদেশের রাজনৈতিক সংস্কার হবে কিনা সেটা আমরা বলতে পারি না। আর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এতটা রাজনীতির হাতে চলে গেছে, সেটা তুমি বুঝতে পারো। সরাসরি রাজনৈতিক একটা সিদ্ধান্ত পৃথিবীর খুব কম দেশেই রাতারাতি 24 ঘন্টার মধ্যে একজন শিক্ষার্থীকে বা একজন শিক্ষককে ইম্প্যাক্ট করতে পারে। তুমি দেখো, এই যে কুয়েটে অনেক শিক্ষার্থী, তারা বিদেশে আসবে, তাদের দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে একটা অ- অনিশ্চয়তা চলছে। পৃথিবীর কোনো দেশে এই ধরনের অনিশ্চয়তা নেই বিশ্ববিদ্যালয়কে ঘিরে। একজন ভাইস চ্যান্সেলর না আসলে একজন শিক্ষার্থী সনদ তৈরি হয় না, পৃথিবীর অন্য কোনো দেশ নেই, সেটা বাংলাদেশ। তো আমি যেটা বলছিলাম যে একটা খোঁচা দিয়ে যখন ভাইস চ্যান্সেলর একটা নোটিশ দিয়ে দিবেন, তার প্রভাব সকালেই তোমার উপরে পড়বে। এটা বাংলাদেশেই হয়। তো এত এত
সরল রৈখিক এবং এত বেশি রাজনৈতিক প্রভাব থাকা সত্ত্বেও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে রাজনৈতিক অবস্থান এবং তাদের যে দর্শনগত অবদান সেটা কিন্তু অনন্য। আমাদের এই বয়সে অনেক কিছু করবার স্বপ্ন আছে, বা আমাদের দর্শনটা প্রত্যেক ইয়ারে সেমিস্টারে বড় হচ্ছে। আমরা অনেক কিছুকে গ্রহণ করার ক্ষমতা অর্জন করছি, অনেক কিছুকে বর্জন করার ক্ষমতা অর্জন করছি। কিন্তু আমাদের ভেতরে হতাশাও কিন্তু তৈরি হচ্ছে। আমি এই জায়গাটাই একটু কথা বলতে চাই যে আমাদের হতাশাগুলোকে আমরা যেন মোটামুটি চেক অ্যান্ড ব্যালেন্সের ভেতরে রাখতে পারি। আমার এই বয়সে যতটুকু করবার, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের শিক্ষার্থীরা তাদের এই বয়সে যথেষ্ট দর্শনগত জায়গায় ম্যাচিউর হয়েছে, এবং এই বয়সে এর চেয়ে বেশি কিছু করার ইউটোপিয়া আমি চাই না শিক্ষার্থীদের ভেতরে জন্ম নিক। কিন্তু এই দর্শনগত জায়গাটা তৈরির জন্য আমাদের চেষ্টাটা রাখতে হবে। হতাশা বা আফসোস নিয়ে কিন্তু চেষ্টা করা যায় না, বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু শেখায়। তো চেষ্টাটা কিভাবে তৈরি করতে হবে এই ধরনের আলোচনায় যদি যুক্ত হতে পারি, আমি আম, যদি বই পড়তে পারি বিশ্ববিদ্যালয় সম্পর্কে, নিউম্যান যে কথাটি বলেছেন উনি ইউরোপ বা মোটা দাগে আরো স্পেসিফিক্যালি যদি বলতে পারি ব্রিটিশ মডেলের বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি কথা বলেছেন, তাই না? আমাদের এই অঞ্চলে বিশ্ববিদ্যালয় নিয়ে, শিক্ষা নিয়ে যেসব চিন্তক বা দার্শনিকেরা কথা বলেছেন, কাজ করেছেন, রবীন্দ্রনাথ তো ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সাম্পলস, তাই না? রবীন্দ্রনাথের ভারতী যে বিশ্ববিদ্যালয়টি, সেই বিশ্ববিদ্যালয় আমাদের অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের আহ, একেবারে সুন্দরতম, শুদ্ধতম একটি উদাহরণ। আমরা যদি বই না পড়তে পারি রবীন্দ্রনাথের তৎকালীন সময়ের 8 আনা মূল্যের একটা বই আমি কয়েকজনের সাথে একটু আগে শেয়ার করলাম, এটা প্রবন্ধ বিশ্ববিদ্যালয়ের রূপ, আমি যদি সেটাও না পড়ে ফেলতে পারি, বা বার্ট্রান্ড রাসেলের বিশ্ববিদ্যালয় নিয়ে ধারণা আছে, রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক একটা হলুদ মলাটের বই আছে, তোমরা দেখবা অনুরণন অধ্যয়ন কেন্দ্রে আছে সেটা। তো আমি যদি সেটা নাও পড়তে পারি আমার ভেতরে যেন আফসোস তৈরি না হয়। আমি এরকম আলোচনায় যুক্ত হয়ে যদি ধারণা নিতে পারি, এই যে বইগুলো কার্ডিনাল নিউম্যানের ফ্রম দ্য আইডিয়া অফ এ ইউনিভার্সিটির একেবারে কিঞ্চিত অংশ কিন্তু আমাদের পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে। আমরা দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয় জীবন শেষ হয়ে গেলে তখন কিন্তু আমার পড়ার জন্য একটু বেশি স্বাধীনতা তৈরি হবে, সুযোগ তৈরি হবে। এখন সেমিস্টারের চাপে আমি এটা প্রত্যাশা করি না, বা আমি নিজেও সেটা, আমিও সেমিস্টারে পড়ে এসেছি, আমি নিজেও কখনো উম, এত বই নামও জানতাম না বা পড়তেও পারিনি। কিন্তু আমি যখন পড়ানো শুরু করেছি তখন যেহেতু এটা আমার কাজ, সেই জায়গায় আমি আস্তে 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 পড়ার চেষ্টা করেছি। এভাবেই কিন্তু আমাদের চেষ্টাগুলো তৈরি করতে হবে। আমি বলতে আমাদের শিক্ষকদের সবাইকে আমি স্বীকার করেই বলছি, মানে আমরা শিক্ষকরা সেভাবেই পড়াশোনা করে করে ক্লাসে যাওয়ার বা ক্লাসের বাইরে কথা বলার জন্য নিজেদেরকে তৈরি করে নিতে পেরেছি বা চেষ্টা করেছি। আমি শিক্ষার্থীদেরও সেটা বলবো যে আমি যদি নাও পড়তে পারি আমার জন্য প্রস্তুতিটা থাকে, ওই প্রস্তুতিটাও, ওই চিন্তাটাও কিন্তু দর্শনের অংশ। সবাইকে ধন্যবাদ। তমাল স্যারকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। আম, উনি সময় দিয়েছেন। আমরা আশা করি পরবর্তীতেও আমরা ওনার কাছ থেকে আরো আরো মূল্যবান কিছু আলোচনা শুনতে পাবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময়ের জন্য। আমি এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যেতে চাচ্ছি অডিয়েন্সের কাছে। কারো কি কোনো প্রশ্ন আছে?
তাহলে করতে পারেন। আহ কেউ এখনো প্রশ্ন করছে না, আমি একটি প্রশ্ন স্যারের কাছে করতে চাই। স্যার, আমাদের সমাজে অনেকে বিশ্ববিদ্যালয়কে শুধু চাকরি পাওয়ার মাধ্যম মনে করে। আপনি কি মনে করেন এই দৃষ্টিভঙ্গি শিক্ষার্থীদের জন্য আর্থিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশে কোনো বাধা হয়ে দাঁড়ায় কিনা? ওকে, থ্যাংক ইউ। প্রশ্নটা হচ্ছে যে আমরা অনেকে মনে করি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হচ্ছে চাকরি পাওয়ার একটা মাধ্যম। এখন এটাতে আমাদের আহ বুদ্ধিবৃত্তিক বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায় কিনা। আচ্ছা, এখন আমাদের জীবনকে তো অস্বীকার করা যাবে না, বা জীবিকাকেও অস্বীকার করার সুযোগ নেই। সেহেতু আমাদের অবশ্যই আহ বিশ্ববিদ্যালয়ের পরের জীবন বা কর্মজীবন, সেটার একটা প্রস্তুতি সেটা থাকা উচিত বা থাকতে পারে। কিন্তু একই সাথে যেটা জরুরি সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে স্যার হাবিব স্যার বলছিলেন যে আমরা ক্লাসরুমে যতটা শিখি একই সাথে আরো শেখার জায়গাগুলো কিন্তু শুধু মানে শেখার জায়গাটা শুধুমাত্র ক্লাসরুমে সীমাবদ্ধ না। স্যার বলছিলেন যে একটা বিভাগে শিক্ষক ছাড়াও শিক্ষার্থীরাই যদি থাকে তাও তাদের মধ্যে চলাফেরা, লেনাদেনা, আদান প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের দর্শনটা তাদের মধ্যে আহ, প্রেথিত হতে পারে। তো এখন আমি যেটা এই প্রশ্নের উত্তরে যেটা বলতে চাই যে সেটা হচ্ছে ভালো, সেটা হতে পারে। কিন্তু একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে মূল কাজ, যে নিউম্যান যেটা বলছেন যে জেন্টলম্যান হয়ে ওঠা, বা জেন্টলম্যান হয়ে ওঠার যে পূর্ব ধাপগুলো, যে প্রশ্ন করতে শেখা, পরমত সহিষ্ণুতা, তারপরে হচ্ছে ক্রিটিক্যাল ভিউ বা ক্রিটিক্যালিটি গ্রো করা নিজের মধ্যে। তো আমার মনে হয় যে সেই জিনিসগুলো মানে ইকুয়ালি ইম্পর্টেন্ট তা বলবো না, মোর ইম্পর্টেন্ট দেন আদার থিংস। সরি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের বেসিক যে জায়গাটা সেটাকে অবশ্যই আমাদের বা অটুট রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে যেগুলো শেখাবে সেই জিনিসগুলো শেখার পাশাপাশি আমরা আমাদের অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো করতে পারি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, মোট কথা হচ্ছে আমাদের একাডেমিক্স এবং এক্সট্রা একাডেমিক্স এর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। সেইটা এর কোনো সম্পূরক প্রশ্ন থাকলে সেটা হতে পারে। ধন্যবাদ স্যার। সামিরা সিদ্দিকা সিদ্দি আপু হ্যান্ড রেজ করেছেন, আপনার প্রশ্নটা আপনি করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার প্রশ্ন হলো, আপনার আর্গুমেন্টটা কিছুটা এরকম ছিল যে আমাদেরকে রিসার্চ বেস ইউনিভার্সিটি হতে হবে, কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে সরকার রাষ্ট্র এদের কাছে একরকম বন্দি আছে, তো মুক্তি প্রয়োজন। আর হচ্ছে মানে স্টুডেন্টরা যারা আমরাও হচ্ছে চাকরির জন্য পড়াশোনা করতে আসছি, আর টিচাররাও আমাদেরকে চাকরি দেওয়ার জন্য পড়াচ্ছেন বা কিছুটা এই রকমের কথা ছিল। তো এর থেকে বের হতে গেলে আমাদেরকে রিসার্চ বেসড ইউনিভার্সিটি হতে হবে সবাইকে। কিন্তু আমার প্রশ্নটা এই জায়গায় স্যার, যে রিসার্চ বেসড যে হবে, রিসার্চ গুলো কি বর্তমানে একটু বাণিজ্যিক ধরনের হচ্ছে না? মানে যেরকম এক্সাম্পল যদি দিতে চাই, যে আমরা যখন বিভিন্ন কনফারেন্সে পেপার পাঠাই, মানে অ্যাবস্ট্রাক্ট পাঠাই, আমরা সবসময় মাথায় রাখি যে যুগোপযোগী ট্রেন্ডিং যে টপিক গুলা বা যে টপিক গুলো নিয়ে সবাই কাজ করছে, লাইমলাইটে আছে, এই ধরনের টপিকের মধ্যে থাকতে। এন্ড বেশিরভাগ সময়ই দেখা যায় যে এই টপিক গুলো কোনো না কোনো ভাবে কোনো মানে আহ ব্যবসায়ী প্রতিষ্ঠানকেই বেনিফিট দেয়। আবার অন্য একটা পয়েন্ট যদি আমি বলি, যে বর্তমানে এআই নিয়ে অনেক কাজ হচ্ছে, যে এআই দিয়ে কিভাবে হচ্ছে মানে পড়াশোনা বা রিসার্চ সবকিছু অনেক ভালো করে করা যায়, বা যে কোনো কিছুতে এআই কিভাবে কাজে লাগানো যায়। কিন্তু এইটা হয়তো সবাই খেয়াল করে না যে এআই এর যে ব্যবহার, এআই এর ব্যবহার মানে কি বলে ওটাকে, মেশিন যেটা, ওই মেশিন গুলো চালানোর জন্য
প্রচুর পরিমাণে ইকোলজিক্যাল ড্যামেজ হয়। তো এখন কথার কথা আমি একটা ইকো ক্রিটিক্যাল রিসার্চ করব, সেক্ষেত্রে আমি এআই এর ব্যবহার করলাম। তো আমার মানে বিষয়টা তো কি বলে আর কি, মানে স্যার আমি হয়তো বুঝায় বলতে পারতেছি না, বাট মানে আমি যেটা বলতে চাচ্ছি যে রিসার্চ বেসড হলেই কি হবে, রিসার্চটাও একটু স্পেসিফাই করে বলা উচিত না যে কি ধরনের রিসার্চ হওয়া উচিত? এটাই আমার প্রশ্ন স্যার। ওকে, থ্যাংক ইউ। মানে আমি মনে হয় যতটুকু বুঝছি যে ও বলতে চাচ্ছে যে স্ববিরোধী হচ্ছে কিনা, যে এআই চালাতে গিয়ে সেটা অনেক মেশিন কাজ করাতে হচ্ছে, সেখান থেকে পরিবেশের অনেক নানান ক্ষয়ক্ষতি হচ্ছে। তো সেটা আর কি রিসার্চ করতে গিয়ে স্ববিরোধী কোনো একটা ব্যাপার ঘটে যাচ্ছে কিনা, বা হ্যাঁ রিসার্চটা আসলে কোন ফিল্ডে হবে সেটা স্পেসিফাই করা যায় কিনা। এখন রিসার্চ আসলে কে কোন ফিল্ডে করবে বা যাবে সেটা তো স্পেসিফাই করাটা মনে হয় না, আমার মনে হয় না সেটা উচিত হবে। সেটা মনে হয় মানে সেটা যদি করা যায় তাহলে সেটা হচ্ছে জ্ঞানের যে স্বাভাবিক ফ্লো, জ্ঞানের স্বাভাবিক যে বিকাশ সেটাকে বাধাগ্রস্ত করা হবে। তবে সেখানে কিছু এথিক্যাল বাউন্ডারি থাকতে পারে। যেমন এআই পরবর্তী জামানা আসলে কেমন হবে সেটা তো অ্যান্টিসিপেট করলে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় যে কি আসলে হতে যাচ্ছে। তো সেখানে এথিক্যাল বাউন্ডারি কিছুটা আমরা রাখতে পারি। এর বাইরে আমার মনে হয় না যে রিসার্চকে আসলে বাউন্ডারি দিয়ে আহ, এটা করা যায় বলে আমার মনে হয় না। স্যার যদি এখানে আরো কোনো কিছু যুক্ত করতে চান, স্যার। ধন্যবাদ। আসলে গবেষণা এবং বিশ্ববিদ্যালয় আর আমাদের প্রাকৃতিক এবং প্রাণীদের যে জগৎ, এটা বিস্তর বিশাল। বিশ্ববিদ্যালয়ে যেমন বিষ কিভাবে তৈরি করা যায়, আবার সেটা নিয়ে গবেষণা হতে পারে, আবার বিষক্রিয়া বন্ধের জন্য কোন ধরনের ওষুধ সেটাও কিন্তু বিশ্ববিদ্যালয় তৈরি করে, তাই না? তো আহ, পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলো এই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে যে কোনো গবেষণাগুলোতে কেন ফান্ডিং করে? বা আমরা বাংলাদেশের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করতে আসি বা পড়তে আসি, তারা বাংলাদেশ বেসড একটা টপিককে কেন প্যাট্রোনাইজ করে? তাদের প্রতিষ্ঠানের অনেক বিনিয়োগ থাকে। যেমন আমি অস্ট্রেলিয়া একটা বিশ্ববিদ্যালয়ে গবেষণা শুরু করলাম, তাদের আহ, টাকা পয়সা নিলাম, সেখান থেকে ছেড়ে দিয়ে আর একটা জায়গায় আসলাম। এবং আমার যে জায়গাটা, আমি যেটা নিয়ে গবেষণা করছি, সেটা এই ব্যবস্থারই, অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল এডুকেশনকে সমালোচনা করার জন্যই এই অস্ট্রেলিয়ার সরকারেরই গবেষণা বৃত্তি আমি পাচ্ছি, স্কলারশিপ আমি পাচ্ছি। কেন তারা এই ফিল্ডে আমাকে, এটা তো সমালোচনার জায়গা, তাদেরকে আমি নানানভাবে প্রশ্ন করব। এই এই যে দ্বান্দ্বিক জায়গাটিকেও যেমন তারা স্থান দেয়, অ্যাট দ্য সেম টাইম স্মৃতি যেটা বলল যে এআই বা অন্যান্য, বিশেষ করে পশ্চিমা জগতে বিশ্ববিদ্যালয়টা টিকে আছে ইন্ডাস্ট্রির সাথে গবেষণাকে লিংক করে। যে শিক্ষক যত বেশি ইন্ডাস্ট্রির সাথে লিংক করতে পারবে, নানান ধরনের ইন্টার্নশিপ, নানান ধরনের গবেষণার মাধ্যমে ফান্ডিং আনতে পারবে বিশ্ববিদ্যালয়ের জন্য, সেই শিক্ষকের ক্যারিয়ারটা কিন্তু পুরো গ্লোবালি রিসার্চার হিসেবে, এবং এখানে শিক্ষক মানেই রিসার্চার, কে কত ভালো শিক্ষক তার বড় ক্রাইটেরিয়া হলো পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে কে কত ভালো গবেষক। এবং কে কত ভালো গবেষক সেটা নির্ধারণ করার জন্য কিন্তু বাজার বা ইন্ডাস্ট্রি খুব বড় একটা প্রভাব বিস্তার করে। আমাদের দেশে সেটা আনফরচুনেটলি হয়ে ওঠেনি। আমাদের সাথে ইন্ডাস্ট্রির একটা খুব সীমিত যোগাযোগ। বিবিএ যারা করে বা যারা বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাবজেক্টে পড়ে, তাদের একটা ইন্ডাস্ট্রি ভিজিট থাকে, তোমরা হয়তো জানো এগুলা। কিন্তু আহ, সেটা না আসলে। এখন ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ মানে একটা বৈশ্বিক দিকও আমাদের বিশ্ববিদ্যালয়ের যেমন থাকবে। ফান্ডিংটা তো সরকার তো আমাদের দেশে যেভাবে ফান্ডিং করে পৃথিবীর কোনো দেশে বিশ্ববিদ্যালয়গুলো সরকারের উপর এইভাবে একচ্ছত্রভাবে নির্ভর না। এদের নির্ভরশীলতা এই যে ইন্টারন্যাশনাল এডুকেশনের উপরে, মানে এরা শিক্ষাটাকে পুরো পণ্যে পরিণত করেছে। সে পণ্যের মধ্যে দুষ্টু পণ্যও আছে, আবার দুষ্টু পণ্যের বিপরীতে দুষ্টুমিকে প্রশ্ন করার পণ্যও আছে।
আমি বোঝাতে পারছি, গবেষণাটা হলো এরকম। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের এই যে যে অতিমাত্রায় বাজার নির্ভর হয়ে যাওয়াটা বা ইন্ডাস্ট্রি মুখী হয়ে যাওয়াটাকে প্রশ্ন করার গবেষণাও যেমন আছে, আবার ইন্ডাস্ট্রি কতভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে লিঙ্কড হয়ে বিশ্ববিদ্যালয়ের ফান্ডিংটাকে আরো বেশি মজবুত করতে পারে সেটা নিয়েও গবেষণা আছে। তা আমাদের দেশে সেটা কিন্তু নেই, একমুখী। এবং আমাদের দেশের গবেষণাটা সম্পূর্ণ ব্যক্তি প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে। এখানে প্রাতিষ্ঠানিক বা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবেই শিক্ষক কিংবা শিক্ষার্থীকে সাপোর্ট করতে পারছে না। এখন সাম্প্রতিক সময়ে যে ইংরেজি সাহিত্যে পড়েও যে ধরনের গবেষণা হচ্ছে, সেটা কিন্তু স্মৃতি সেটাও বলল যে নানান ধরনের বিষয়গুলো সেখানে আসছে, বিশেষ করে এআই বা ইংরেজি সাহিত্যের নানান ধরনের যে ডাইমেনশন, ডিজিটাল হিউম্যানিটিজ, পেস্ট ম্যানেজমেন্ট, গার্বেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু ইংরেজি সাহিত্যের সাথে ঢুকে যাচ্ছে। এটা হলো বৈশ্বিক প্রভাব, এটা কিন্তু ইতিবাচক, এটাকে গ্রহণ করতে হবে। সিরাজুল ইসলাম চৌধুরী স্যার বা জিল্লুর রহমান সিদ্দিকী, এর আগে আলী আনোয়ার স্যার, গোলাম মোর্শেদ স্যার, আহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজিতে, এই এই ধরনের রাজশাহী, জাহাঙ্গীরনগর আহ, এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষকদের নাম নিলাম আমি, এই মানুষগুলো সবাই কিন্তু পাশ্চাত্যে পড়েছেন। এবং নির্দ্বিধায় সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের তুমি আহ, ওনার দেখতে পারো, সাক্ষাৎকার দেখতে পারো টেলিভিশনে, দীপ্ত টিভির সাথে ওনার একটা সাক্ষাৎকারে উনি বলেছেন এবং একাধিক জায়গায় লিখেছেন যে আমাদের যে বিবর্তন শিক্ষক হিসেবে, সেটা সম্ভব হতো না আমরা যদি ওই পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে গিয়ে গবেষণা করার সুযোগ না পেতাম। তাহলে গবেষণার জন্য কিন্তু একটা বৈশ্বিক ফ্রেমওয়ার্ক লাগে। আমি সিরাজুল ইসলাম চৌধুরী স্যাররা বা তাদের শিক্ষার্থী হয়ে আমরা যারা তোমাদের শিক্ষক হয়েছি, আমরা কিন্তু সেটা ওই ঢাকা জাহাঙ্গীরনগরে বা রাজশাহীতে বসে সেই চর্চাটা করতে পারিনি, যেটা তোমরা এই বয়সে এখন গোপালগঞ্জে ইংরেজি বিভাগে বসে করতে পারছো। তো এটা কিন্তু গবেষণার জন্যই সম্ভব হয়েছে। গবেষণা তোমাকে তোমার গণ্ডির বাইরে নিয়ে যাবেই, এবং তুমি যত বেশি তোমার বাইরের গণ্ডিতে কি কি ঘটছে তার সাথে যুক্ত থাকতে পারবে উইদাউট লুজিং ইওর এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নলেজ প্র্যাকটিসেস, তুমি এআই কে ব্যবহার করবে কিন্তু তোমার নিজস্ব সৃষ্টিশীলতাকে এআই দিয়ে প্রভাবিত না করে নিজের সৃষ্টিশীলতাকে এআই দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে আরো ভালো করা যায় কিভাবে, সেজন্য যদি কাজে লাগাতে পারো, তোমার গবেষণা কিন্তু কাজে আসবে। এই জায়গায় কিন্তু একেবারে খারাপ কাজ করছে বিশ্ববিদ্যালয় ব্যক্তি চেষ্টায় হলেও তা না, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা, তা না হলে কিন্তু গ্লোবালি বাংলাদেশের শিক্ষক শিক্ষার্থীরা খুবই খুবই ভালো করছে। ধন্যবাদ। আর একটা কমেন্ট বক্সে একটা ইয়ে ছিল আমাদের, তমাল স্যার, আপনি জবাব দিতে চাইবেন কিনা? স্যার, থ্যাংক ইউ স্যার। কমেন্ট বক্সে একটা প্রশ্ন পেয়েছে, এটা মনে হয় আমাদের ইমরান সাহেবের প্রশ্ন। ও বলছে হ্যাঁ। যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের সাথে সাংস্কৃতিক সংঘর্ষ কেন তৈরি হয়, এই ধরনের একটা প্রশ্ন। মানে প্রায় যেটা দেখা যায় যে স্থানীয় অধিবাসীদের সাথে বিশ্ববিদ্যালয়ের যারা স্টেক হোল্ডার, বিশেষত শিক্ষার্থীদের সাথে একটা টেনশন বিরাজ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে। তো এটার সুনির্দিষ্ট কারণ থাকে, বিভিন্ন প্রেক্ষাপটে তৈরি হয়। তবে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে বা আমার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর থাকা বা ছাত্র হিসেবে যে কয়েক বছর ছিলাম, সেটা হচ্ছে যে আস্থার সংকট থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিশেষত শিক্ষার্থী এবং শিক্ষক সহ, মানে বিশ্ববিদ্যালয়ের যারা অংশীজন থাকেন তাদের সাথে স্থানীয় মানুষের একটা আস্থার সংকট তৈরি হয়। তাদের সাথে আদান প্রদান, মানে যোগাযোগ, যে কথাটা আমি বলছিলাম যে অর্থপূর্ণ যোগাযোগ গড়ে ওঠে না।
ফলত যেটা ঘটে যে সবসময় দুই পক্ষের মধ্যেই একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, এবং সেখান থেকেই এই সংঘর্ষ বা আহ, যে কোনো ফর্মেই হোক সেটা আহ ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে ভাঙচুর আগুন পর্যন্ত চলে যায়। তো আমার মনে হয় যে হ্যাঁ, ও বলছে, প্রশ্নের মধ্যে বলছে যে বিশ্ববিদ্যালয় তো জ্ঞান উৎপাদন করে সেটা সমাজের কল্যাণের জন্য। তো হ্যাঁ, সেটা সত্য, কিন্তু সেই জ্ঞানটাকে তোমার আমাদের অর্থপূর্ণ ভাবে তাদের কাছে পৌঁছে দিতে হবে, মানে তাদের জীবন জীবিকা বা তাদের আর্থ সামাজিক পরিস্থিতি সবকিছুতে আমরা যদি ইতিবাচক পরিবর্তনের নিয়ামক হিসেবে কাজ করতে পারি বা এজেন্ট হিসেবে কাজ করতে পারি, অন্তত মানে অনুঘটক হিসেবে যদি কাজ করতে পারি, তাহলে আমার মনে হয় এই আস্থার সংকট কেটে যাবে এবং তাদের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। এবং এক্ষেত্রেও এটা বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের দায়িত্ব, প্রধানত আমাদের দায়িত্ব সেটা হচ্ছে তাদেরকে আস্থায় নিয়ে আসা, তাদের সাথে সংঘাতের সম্পর্ক না, বরঞ্চ আস্থায় রেখে আমাদের এইটা বুঝতে হবে যে আমরা আসলে সবাই এক। আমরা যে মানে বিশ্ববিদ্যালয়ে যাই আসি বলে আমরা খুব আলাদা কিছু হয়ে গেছি, ব্যাপারটা তা না। আমরা মূলত সবাই একই, এবং যারা একটু পিছিয়ে আছে তাদেরকে আহ, আমাদের পথের যাতে সহযাত্রী করে নিতে পারি সেই দায়িত্বটা আমাদেরই। ধন্যবাদ। আমি একটু ছোট্ট অসংখ্য করে একটু যুক্ত করতে চাই। আম, তমাল তমাল স্যারের শেষের দিকটা আমার কাছে খুব সুন্দর একটা আম, ব্যাখ্যা মনে হয়েছে। আম, আমার কথা হলো, যে কারণে বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের পারিপার্শ্বিক সমাজ এবং সাংস্কৃতিক জগতের একটি তফাত বা দ্বৈরথ দেখা যায়, কারণটা হলো এই কারণটা কারণটাই হলো এটা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সাথে রাষ্ট্রের, সমাজের এবং চারপাশের দ্বন্দ্ব যদি না হয়, সেটা বিশ্ববিদ্যালয় না আসলে। কারণটাই বিশ্ববিদ্যালয়। এখন দ্বন্দ্বটা যখন শারীরিক দ্বন্দ্ব হয়ে যায়, দ্বন্দ্বটা যখন মারামারি কাটাকাটিতে যায়, সেটাও অনভিপ্রেত, সেটা বাংলাদেশের খারাপ রাজনৈতিক প্রভাবের ফল। এই জায়গায় আরেকটু আমি যোগ করি যদি এইভাবে, যে বিশ্ববিদ্যালয় একটা একটা নির্দিষ্ট এলাকায়, ধরো গোপালগঞ্জের আমাদের বাড়ি ওইখানে আমি বলতে পারি, তো এর মাঝে একটা নির্দিষ্ট 55 একরের মধ্যে একটা সীমারেখায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, কিন্তু 55 একরের আশেপাশে তো একেবারে সেই মধ্যযুগ থেকে চলে আসা একটা সমাজ ব্যবস্থা, সেটার নানান ধরনের পরিবর্তন হয়েছে, তাই না? পরিবর্তন হতে হতে বর্তমান সময়ে তার একটা ধর্মীয় অবয়ব আছে, তার একটা রাজনৈতিক অবয়ব আছে, তার একটা আম, সাংস্কৃতিক অবয়ব আছে। সেটা তো এই 55 একর 2011 সাল থেকে, সেই মধ্যযুগ থেকে চলে আসা সেই অবয়বগুলোকে পাল্টে দিতে পারে না। সংঘর্ষটা হবেই 55 একরের সাথে বাকি গোপালগঞ্জ বা বাকি অন্যান্য অঞ্চলের আহ, যে যে জায়গায় যে সব বিশ্ববিদ্যালয় হয়েছে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় না এখনো তো। অনভিপ্রেত হলেও এটা সত্য যে অনেককে লাঞ্ছিত করে তরুণ তরুণীরা টিএসসিতে ঘুরতে আসলে, এটা হয় না। এটা কিন্তু শুধুমাত্র বা তমাল স্যার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে ঘটে না? পদ্মার কূলে মানুষজন ঘুরতে আসলে বা জাহাঙ্গীরনগরে এই ধরনের হয় না? আমাদের কথা হলো যে আমাদেরকে এই টেনশনগুলোকে বড় করে দেখলে হবে না। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে এখনই হলে মারামারি হবে, এখনই হল ভ্যাকান্ট করে, বিশ্ববিদ্যালয় ভ্যাকান্ট করে বের করে দিবে, আবার কয়দিন পরে বিশ্ববিদ্যালয় চালু হবে, আবার বিশ্ববিদ্যালয়ের তরুণরা বই পড়বে, রক্ত দিতে দৌড়ে যাবে। এই জায়গাগুলোকে হতাশার উপাদান হিসেবে না দেখে, এই জায়গাগুলোতে আমাদের যে সাংস্কৃতিক যে বিনিয়োগ, কালচারাল ইনভেস্টমেন্ট, মানে আমি যে যাদের সাথে থাকি, এটাও তো সত্য যে স্থানীয় অনেক মানুষের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে। আমি কোনোভাবেই স্থানীয় বেয়াড়া বাজে আচরণকে আহ, বরদাস্ত করা মানুষ না বা সাফাই গাওয়া মানুষ না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বাংলাদেশে গোপালগঞ্জ সহ অন্যান্য যে অঞ্চলগুলোতে বিশ্ববিদ্যালয় হয়েছে,
সেই অঞ্চলগুলো সাংস্কৃতিকভাবে পরিবর্তিত হবার আগেই বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানকে তারা পেয়ে গেছে। সেই সেই প্রস্তুতিটা নেই বাংলাদেশের, ঢাকা সহ কোনো অঞ্চলেরই নেই। যে সেই জায়গায় ইতিবাচক পরিবর্তনগুলো ধীরে ধীরে কিন্তু শিক্ষার্থীদের মাধ্যমেই আসা শুরু করেছে। অনেকটা অনেকটা প্রথম দিকে আমরা তো রাত 2টার সময়ও কোনো এক শিক্ষার্থী এলাকাবাসীর দ্বারা আক্রান্ত হয়েছে, সেই বিচার সালিশ এটা সেটার জন্য গিয়েছি। এই আমি আসার আগেও কয়দিন আগে আমাদের এক শিক্ষার্থীকে পুলিশ গিয়ে বাসায় গিয়ে মেরেছে। তো পুলিশ যখন এসছে, আমরা আমরা খুব মানে বলিষ্ঠ ভূমিকা রেখে পুলিশকে ক্ষমা চাইতে বাধ্য করেছে আমাদের শিক্ষার্থীদের কাছে। এখন এই ধরনের সাংঘর্ষিক পরিস্থিতিতে জড়িয়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের একটা প্রতিবন্ধকতা তো তৈরি হয়ই। আবার এই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়কে সরকার পতনের আম, কারণ হিসেবে দেখানো হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোটা দাগে ভিলিফিকেশন বা এক ধরনের খলনায়ক খলনায়কোচিত চরিত্রে পরিণত হয়েছে বাংলাদেশে। ক্ষমতা কাঠামোতে এতদিন যে সম্প্রদায় বা যে গোষ্ঠী ছিল, সেই টেনশনগুলো কিন্তু আমার মনে হয় যে শিক্ষার্থীদের যে পরিবর্তন বা প্রতিবাদের যে দর্শন সেটা তৈরিতে কিন্তু অবদান রাখবে। এবং এই বিরুদ্ধ পরিবেশের সাথে চলতে চলতে এর চেয়ে বড় বিরুদ্ধ পরিবেশে গিয়ে খাপ খাওয়ানোতে কিংবা নিজের একটা অবস্থান জানানোর ক্ষেত্রে কিন্তু সেটা অবদান রাখবে। তবে হ্যাঁ, যখন সার্বভৌমত্বে আঘাত আনবে পারিপার্শ্বিকতা, তখন বিশ্ববিদ্যালয়ের পরিচিতি আমার শ্রেষ্ঠ। আমাকে কিন্তু মাঠে নামতে হবে। আমি যেভাবেই হোক, যে ভূমিকাতেই থাকি, আমার আমাদের কোনো শিক্ষার্থী বা কোনো শিক্ষক বা বিশ্ববিদ্যালয়ের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলেই সেটার বিপরীতে কিন্তু আমাকে দাঁড়াতে হবে। সেই জায়গায় কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় খুব ইতিবাচক ভূমিকা রেখেছে। এর নেতিবাচক দিকও যেমন আছে, ঠিক তেমনি এটা শিক্ষার্থীদের ভেতরে এক ধরনের যূথবদ্ধতা বা এক ধরনের ডেমোক্রেটিক প্রটেস্ট, আহ, তমাল স্যার যেটা বলছিলেন হেটারোজেনিটি বা বহুত্ববাদিতার মাধ্যমে এক হওয়ার যে বোধ, সেটা তৈরিতে কিন্তু এই ধরনের বিরুদ্ধ পরিবেশ সহযোগিতা করে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভিযোজন ক্ষমতা আর অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অভিযোজন ক্ষমতার মধ্যে কিন্তু এই জন্য তফাৎ দেখি আমি। ভালো করছে এজন্য আমাদের শিক্ষার্থীরা। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। অডিয়েন্সের কাছে জানতে চাচ্ছি, আর কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন। আহ হয় আর কারো কোনো প্রশ্ন নেই। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা এই পর্যায়ে অনুষ্ঠানটি শেষ করে দিব, এবং সবাইকে এর জন্য জানাই বিশেষ কৃতজ্ঞতা আমাদের সাথে এতক্ষণ ধরে যুক্ত থাকার জন্য। এবং বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের আলোচক এস এম তমা স্যারকে। এবং আমাদের সাথে আরো যুক্ত ছিল হাবিবুর রহমান স্যার। তার সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভকামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল, অনেক ধন্যবাদ।